চিঠিটা লিখবার সময় বেশ কয়েকবার হাত থমকে গিয়েছে লাজুকের। শেহনাজের করা চাহনিতে পুনরায় লেখা শুরু করেছে। ওর হাত থেকে চিঠি নিয়ে নিল শেহনাজ, অতঃপর বলল, আজকের মতন তোর কাজ শেষ, বাকিটা আগামীকাল দেখা যাবে। দেওয়ানবাড়ির ছাদে এক প্রকার প্রায় মারামারি বেঁধে গেছে। হাতের কাছে একটা লাকড়ি পেয়েছে লাজুক, তাই দিয়ে মারছে সাজিয়া ও মানহাকে। প্লিজ থাম এবার, অনেক তো মারলি। হাত থামলো লাজুকের। ধপ করে দোলনায় বসে পড়ল। সাজিয়া মানহা বুঝতে পারল বেশ ক্ষেপে আছে লাজুক। ওর এমন মুড দেখে যে কেন উল্টোপাল্টা কথা বলল ওরা। লাজুক ছাদে আসার পরে ওকে এক প্রকার জাপটে ধরল সাজিয়া ও মানহা। কিরে, বন্ধ দরজার আড়ালে কেমন আদর করলো। দুজনের কণ্ঠে একই কথার প্রতিধ্বনিতে চমকে অবাক হলো লাজুক। কয়েক মুহূর্ত বাদে যখন সে কথাটার সারমর্ম বুঝতে পারল, চোখ ধপ করে জ্বলে উঠল ওর। ওই তোরা কি বলি মাত্র? আমাকে বিপদে ফেলে এসে এখানে বসে এইসব বেশরম কথা ভাবছিলি তোরা? ছি ছি ছি। আরে শোন না, আমরা তো মজা করছিলাম বুঝলি। বলছিলাম যে কি বললো ভাইয়া তোকে। ড্রয়িং রুমে লুৎফর রহমানের সামনে তার মুখ পানে চেয়ে দাঁড়িয়ে আছে লাজুক। লুৎফর রহমান মাথা চেপে ধরে চিন্তিত ভঙ্গিতে বসে আছেন। তহুরা বেগম রান্নাঘরে গিয়েছেন চা বানাতে। লতিফাও লাজুকের পাশে দাঁড়িয়ে নিজের ভাইজানের দিকে তাকিয়ে কিছু অনুমান করার চেষ্টা করছে সে। আবার কি হয়েছে তোমার? হঠাৎ আমাদের সবাইকে এমন জরুরি তলব করার কারণটা কি? তুমি কি কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছো? আমার পাশে একটু বসো তো আম্মাজান। লুৎফরের কথায় তার পাশে গিয়ে গুটিসুটি মেরে বসলো লাজুক। এরই মধ্যে তহুরা বেগম চা নাস্তা নিয়ে এলেন। শোনো, তোমাদের সবাইকে আমি এখন কিছু বলতে চাই। গলা খাকড়ি দিয়ে বললেন লুৎফর রহমান। তার দিকে সকলে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি এখন আসরের মধ্যমণি বলা যায়। জি ভাইজান, বলো তুমি। আমরা তো সে কখন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি তোমার কথা শুনবো বলে। কিছুটা কৌতূহলী কণ্ঠে বলল লতিফা। লাজুক নিশ্চুপ হয়ে বসে আছে। তহুরা বেগম কিছুটা বুঝেও না বোঝার ভান করে দাঁড়িয়ে আছেন। আজ আমার একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে শমসের ও রেজাউলের সাথে। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমরা, সকল সুখে দুঃখে একে অপরের পাশে থেকেছি। তাই এই সিদ্ধান্তটাও একা নেওয়া সম্ভব নয়। আর যেহেতু বিষয়টাতে তারা জড়িয়ে আছে, তাই তাদের সাথে আলোচনা ছাড়া কোনো কিছুই সম্ভব না। যদিও প্রস্তাবটা তারাই দিয়েছে। লুৎফর দিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল সকলে। সে যা বলেছে সকলের মাথার উপর দিয়ে গেছে। আবার তুমি একটু বুঝিয়ে বলবে বিষয়টা? বিষয়টা তোমাকে নিয়েই আম্মাজান, তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে। জানি সামনে তোমার পরীক্ষা। এখন এসব কথা বলা যদিও আমার উচিত নয়, তবে এক প্রকার বাধ্য হয়েই বলছি। তোমার আমাকে একটা কথা দিতে হবে। বলা তো যায় না তোমার এই আব্বা আর কতকাল থাকে তোমাদের সাথে। মানুষের মরণ তো আর বলে কয়ে আসে না। এসব তুমি কি বলছো আব্বা? আর কখনো বলবে না এই ধরনের কথা। আমি অবশ্যই তোমার কথা সব রাখবো। চমকিত হলো লাজুক। নিজের আব্বার মুখ থেকে প্রথম এমন কথা শুনল সে। তাহলে তুমি কথা দাও, তোমার ম্যাট্রিক পরীক্ষা শেষ হওয়ার পরে লতিফার বিয়ের কাজ সম্পূর্ণ হলে আমি যা করতে বলবো তাই করবে। অবশ্যই করবো আমি, তুমি যা বলবে তাই করবো। কোনো কিছু না ভেবেই সরলভাবে জবাব দিল লাজুক। সে আপাতত কোনো কিছু ভাবার মতো অবস্থায় নেই। তার মস্তিষ্ক এখন বলছে শুধুমাত্র নিজের আব্বার কথা ভাবো। সে যা বলে তাই করো। নিজের রুমে টেবিলের উপর বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে লাজুক। ধুমসে পড়াশোনা করছে ও। আর মাত্র সপ্তাহখানেক বাদেই পরীক্ষা শুরু। ওদিকে সাজিয়া মানহাও জোর প্রচেষ্টায় পড়াশোনা শুরু করেছে। তাদের মনে একটাই ইচ্ছে, যে কোনোভাবে হোক টেনে টুনে পাসটা অন্তত করতে হবে। টেবিলের উপরেই ঘুমিয়ে পড়েছিল লাজুক। ঘুম যখন ভাঙলো তখন রাত 1:30 বাজে। হাতের কাছে খালি চায়ের কাপটা রাখা ছিল। অসাবধানতাবশ হাতে লেগে ঝনঝন শব্দে চায়ের কাপটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। লাজুকের কপাল ভালো যে কাপ ভেঙে যাওয়ার শব্দেও বাড়ির কেউ জেগে ওঠেনি। তহুরা বেগম দেখলে তো কুরুক্ষেত্র বাঁধিয়ে দিতেন। এই কাপগুলো তার খুব শখের এবং যত্নের। রুমে ডিম লাইট জ্বলছে, বাকি লাইটগুলো অফ করা। ডিম লাইটের ঝাপসা আলোতে কাচের টুকরাগুলো উঠাতে লাগলো লাজুক। হঠাৎ আবছা অন্ধকারে বুঝতে না পেরে একটা ধারালো কাচের টুকরা ওর বাম পায়ে লাগলো। ব্যথায় ঠোঁট কামড়ে ধরলো লাজুক। জোরে চিৎকারও করতে পারছে না, তাহলে সবার ঘুম ভেঙে যাবে। মেঝেতে বসে পড়লো লাজুক। এক হাত দেয়ালে ঠেকালো, অপর হাত দিয়ে আহত পা চেপে ধরলো। এ কি, রক্ত পড়ছে! ভয় পেল লাজুক। গলগল করে রক্ত পড়ছে পা থেকে। কি করবে সে? অন্তত রক্ত পড়া তো বন্ধ করতে হবে। ফার্স্ট এডের বক্সটাও তো আব্বা আম্মার রুমে আছে। এখন সেটা আনতে গেলেই সবাই জেনে যাবে সে আহত হয়েছে। এত রাতে সবাই ঘুম বাদ দিয়ে তাকে নিয়ে ব্যস্ত হবে, যা মোটেও চাচ্ছে না লাজুক। দেয়ালে হাত দিয়ে ভর করে উঠে দাঁড়ালো লাজুক। খুঁড়িয়ে হেঁটে আলমারির কাছে গেল অনেক কষ্টে। আলমারি থেকে তার স্কুল ড্রেসের সাদা ওড়নাটা বের করলো।
কাঁচি নিয়ে সেটাকে কেটে ছোট টুকরা করলো। বিছানায় বসে পা উঠে এক ভাগ কাপড় দিয়ে রক্ত মুছে অপর ভাগ দ্বারা রক্ত পড়া স্থান বেঁধে ফেললো। অবশেষে রক্ত পড়া বন্ধ হয়েছে, তবে ব্যথা যন্ত্রণা কমেনি। এই অসহ্য যন্ত্রণার সহিত কোনো মতে গুটিসুটি মেরে শুয়ে পড়ল লাজুক। খুব ভোরে পায়ে যন্ত্রণার কারণে ঘুম ভেঙে গেছে লাজুকের। উঠে দেখে বাড়ির আর কারো ঘুম ভাঙেনি এখনো। খুঁড়িয়ে হেঁটে ওয়াশরুমে যেতে হলো লাজুককে। ফ্রেশ হয়ে নিল সে। বেশ বুঝতে পারছে কয়েকটা দিন এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটতে হবে ওকে। রুমে কিছুক্ষণ বসে থাকার পরে দম বন্ধ হয়ে আসলো লাজুকের। এখনো সকাল হয়নি পুরোপুরিভাবে। বাইরে আবছা অন্ধকার অবস্থা। ভাবলো ছাদে উঠে কিছুক্ষণ বসবে, এতে যদি মনটা একটু ফুরফুরে হয়। ছাদে দোলনার উপরে পা উঠিয়ে আসন ভঙ্গিতে বসে আছে লাজুক। পায়ে বেঁধে রাখা ওড়নাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বাঁধনটা বোধহয় ঢিলা হয়ে গেছে। গোসল করতে গেলেই খুলে যাবে, এখন আবার শক্ত করে বাঁধতে হবে। তুই এই কাক টাকা পরে এখানে কি করছিস? পায়ের বাঁধনটা নতুন করে বাঁধার পরিকল্পনা করছিল লাজুক। পেছন দিক থেকে এমন গম্ভীর কণ্ঠস্বর শুনে চমকে উঠল, বুকে ফু দিল। পেছনে তাকিয়ে দেখলো দেওয়ানবাড়ির ছাদে শেহনাজ বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে, চোখে মুখে কঠোরতা। জি, ঘুম ভেঙে গিয়েছিল তাই এখানে এসেছি। পড়া করেছিস? রা এই পায়ে তোর কি হয়েছে? কথা বলার সময় লাজুকের পায়ের দিকে নজর গেল শেহনাজের। স্তম্ভিত হলো সে। দ্রুত বেগে ছাদ পেরিয়ে লাজুকের কাছে এসে দাঁড়ালো। এ কি, আপনি আমাদের ছাদে কেন আসলেন? তোর পায়ে কি হয়েছে? চুপচাপ রয়েছে লাজুক, যেন শেহনাজের কথা ওর কানেই প্রবেশ করেনি। কি হয়েছে বল। লাজুকের কাঁধ ধরে ঝাঁকি দিয়ে বলল শেহনাজ। দোলনায় বসে আছে লাজুক। ওর সামনে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে শেহনাজ। ধমক শুনে খানিকটা কেঁপে উঠল লাজুক। চোখ জলে পরিপূর্ণ হলো। শেহনাজের মুখের কঠিন গাম্ভীর্যপূর্ণ ভাব ধীরে ধীরে মিলিয়ে গেল। লাজুকের কাঁধ ছেড়ে দিল। ওর পাশে দোলনায় কাছাকাছি ঘেঁষে বসলো। পেছন থেকে জড়িয়ে ধরল ওকে। আচমকা শেহনাজের এমন কাণ্ডে একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল লাজুকের শরীরে। বরফের মতো জমে গেল। মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরল। শেহনাজ ভাই। কি হয়েছে? সামনে তাকিয়ে জবাব দিল শেহনাজ। ওর এক হাত লাজুকের পিঠ ছাড়িয়ে কাঁধে গিয়ে ঠেকেছে, অপর হাত দোলনার শিকলে। তোর পায়ে আঘাত কি করে পেয়েছিস? কাঁচের টুকরা লেগে কেটে গেছে। বাধ্য হয়ে মুখ খুলতে হলো লাজুকের। শেহনাজ এর নাছোড়বান্দা পুরুষ। যতক্ষণ না নিজের চাওয়াটা পূরণ করতে পারবে সে হাল ছাড়ার লোক নয়। একথা বেশ ভালো করেই জানা আছে লাজুকের। আস্তে আস্তে পিঠে বিচরণ করা হাতটা লাজুকের খোলা এলোমেলো চুলের ভেতর প্রবেশ করালো শেহনাজ। চমকে ওর মুখের দিকে তাকালো লাজুক। মুখে বিস্ফোরণের আভা। ওকে নিজের দিকে ঘুরিয়ে বসলো শেহনাজ। আহত পাটা নিজের কোলের উপরে নিল। কাপড়ের টুকরোটা আলতো হাতে খুলে ফেললো। লাজুকের পা চেপে ধরে বসে আছে শেহনাজ। চোখে মুখে চিন্তার রেখা বিদ্যমান। অনেকটা কেটে গেছে। অস্বস্তিতে পড়ল লাজুক। শেহনাজ তার পা ধরে বসে আছে। বিষয়টা তার মোটেও ভালো লাগছে না। শেহনাজ ভাই, আমার পা ছুবেন না প্লিজ, ছেড়ে দিন, আমি নিজেই পট্টি বেঁধে নেব। চুপচাপ এখানে বস, আমি 2 মিনিটের মধ্যে আসি। এসে যদি তোকে না দেখি তাহলে কিন্তু পরবর্তীতে সামলে পেলেই চড়িয়ে তোর গান আমি লাল করে দেব। কথাটা মাথায় রাখিস। আসছি আমি। নিমিষের মধ্যেই উধাও হয়ে গেল শেহনাজ। আবার চোখের পলকেই ফিরে এলো ওর হাতে ফার্স্ট এডের বক্স। অবাক হলো লাজুক। এই তো মাত্র গেল ছাদ পেরিয়ে, আবার এখনই ফিরে এলো। লাজুকের পায়ে একের পর এক ব্যান্ডেজের প্যাচ দিচ্ছে শেহনাজ। ভ্রুদয় কুচকে আছে ওর। লাজুকের বেশ বিরক্ত লাগছে শেহনাজের এহেন কাণ্ডে। পারলে প্রায় শখানেক প্যাচ দিয়ে ছাড়বে শেহনাজ ওর পায়ে। কি করছেন? আমার পা তো পুরোই ভালুকের পায়ের মতো দেখাচ্ছে। ও আসছে ডক্টর হতে। মুখ উঠিয়ে লাজুকের দিকে গভীর চাহনিতে তাকালো শেহনাজ। একটা বাঁকা হাসি দিল। দেখালে দেখাবি, তুই তো এমনিতেই ভালুকের মতন। শেহনাজের এমন রসিকতা পছন্দ হলো না লাজুকের। তবে শেহনাজের বাধা দেওয়ার কারণে পারল না। তুই যদি আমার সঙ্গে তেরামি করিস তাহলে একটু আগে কি করেছিলাম মনে আছে? জাস্ট জড়িয়ে ধরেছিলাম। এবার কি করবো তোর ধারণাও নেই। ভয় পেল লাজুক। শেহনাজ এমন হুমকিতে চুপসে গেল। সাহস করে আর কোনো আওয়াজ করলো না ওর কথার বিপরীতে। আজ সাজে আর মানা ঘুরতে যাবে রোহিতের সঙ্গে। যদিও সামনে ওদের পরীক্ষা, তবে আমি নিষেধ করব না। ওরা আমার বোন। একবার যখন আশা করেই রেখেছে, ওদের এই আশটা আমি ভাঙতে দেব না। তবে হ্যাঁ, ওরা তোকেও নিয়ে যেতে চাইবে, কিন্তু তুই যাবি না। কেন? আমি যাব না কেন? ওরা গেলে আমারও তো যাওয়া উচিত। ঠোঁট উল্টে বলল লাজুক। না, তুই যেতে পারবি না। আমিও তো আপনার বোনের মতো, আমার আশাও তো তবে ভাঙা উচিত না। হাত মুঠো করলো শেহনাজ। মুখের ভঙ্গি পরিবর্তন হলো। আমি তোর কোন কালের ভাই রে? তোর মায়ের পেটের ভাই নাকি রক্ত সম্পর্কিত ভাই? বল কোনটা?
শেহনাজের ধমকে দু কদম পিছিয়ে গেল লাজুক। সে কি এমন ভুল কথা বলেছে যে শেহনাজ ভাই এমন অহেতুক রেগে যাবে? মনে মনে কথাটা ভাবল লাজুক। শেহনাজের ধমকে আপাতত ওর কিছু যায় আসে না। ওর আফসোস হচ্ছে এটা ভেবে যে ও হয়তো যেতে পারবে না সাজিয়াদের সাথে। ভোর 6টা। সূর্য এখনো পরিপূর্ণভাবে উদয় হয়নি। বিছানার উপরে বইপত্রগুলো অবহেলিত হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা বই হাতে নিয়ে কিছুক্ষণ চোখ বুলিয়ে তিক্ততার সহিত রেখে অন্য বই হাতে তুলেছে লাজুক। আজ কোনোভাবেই পড়ায় মনোযোগ দিতে পারছে না। এর একটাই কারণ খুঁজে পায় লাজুক, সাজিয়াদের সাথে ঘুরতে যাওয়ার ব্যাপারটা। মনে মনে বুদ্ধি আসছে কিভাবে শেহনাজের চিলের মতো চক্ষুদয়কে ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া যায় ওদের সাথে। লাজুক, এই নে কথা বল সাজিয়ার সাথে। ওর আম্মুর ফোন থেকে কল দিয়েছে আমাকে। সবে মাত্র নাস্তা করে টেবিল থেকে উঠেছে লাজুক, তখনই লতিফা সিঁড়ি দিয়ে নামতে নামতে লাজুকের উদ্দেশ্যে বলল। বেশ অবাক হলো লাজুক, এত সকালে হঠাৎ সাজিয়া কল দিল যে। হ্যালো, হ্যাঁ বল, কল দিয়েছিস কেন? তুই আমাদের বাসায় আয় তো একটু। এখনই? এখনই কথা আছে। ফোনের অপর পাশ থেকে সাজিয়ার কথা শুনে এতটুকু বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। চটজলদি ওড়নাটা মাথায় পেঁচিয়ে দৌড় দিল লাজুক। আরে তুমি লুফরের মেয়ে না? দেওয়ান বাড়িতে যাওয়ার পথে একজন বয়স্ক লোকের প্রশ্ন শুনে দাঁড়িয়ে গেল লাজুক। ভদ্রচিত্তভাবে মাথা নুইয়ে বলল। জি, আমি তারই মেয়ে। কি নাম যেন তোমার মামনি? মনে করার ভঙ্গিতে বলল লোকটা। জি, আমার নাম তাহিয়ান ইয়ানা লাজু। ও আচ্ছা, তোমাদের বাসায় একদিন যাব ভাবছি, গিয়ে চা নাস্তা খেয়ে আসবো কিন্তু। নিজেদের প্রধান আড্ডাস্থল দেওয়ানবাড়ির ছাদে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লাজুক। সাজিয়ার সামনে দাঁড়িয়ে তেঁতুল খাচ্ছে বেশ আয়েশ করে। মানহা চুপচাপ রয়েছে। এবার বলবি হয়েছেটা কি? অনেকক্ষণ সাজিয়ার মুখ পানে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল লাজুক। ওকে নীরব থাকতে দেখে এবার নিজেই জিজ্ঞাসা করলো। ভাইয়া তোকে আমাদের সাথে নিয়ে যেতে বারণ করেছে, কিন্তু তুই অবশ্যই যাবি আমাদের সাথে। না থাক, উনি যখন নিষেধ করেছে আমি যাব না, তোরাই যা। আমি যখন একবার বলেছি তখন তোকে নিয়েই যাব। বিকেলে ওই যে তোর গোলাপি ফ্রকটা আছে ওইটা পরে তৈরি হয়ে থাকবি, আমরা ডাকতে যাব তোকে। আর ভাইয়ার ব্যাপারটা আমি বুঝে নেব। বিকাল 4টা। আয়নার সামনে তিক্ত ও বিরক্ত হয়ে বসে আছে লাজুক। বাইরের দিকে তাকিয়ে দেখলো বেলা পড়ে গেছে। এখন দিন ছোট, কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে। অথচ ওদের এখনো কোনো খোঁজ নেই। শুধুমাত্র সাজিয়া মানহার অনুরোধে 1 সপ্তাহ বাদে পরীক্ষা সত্ত্বেও ঘুরতে বেরোচ্ছে। নিজেকে আয়না একবার খুঁটিয়ে দেখলো লাজুক। চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুল খোপা করা, হাতে দুটো মেটালের চুড়ি, পায়ে তার প্রিয় রূপোর নুপুর জোড়া, একদম পারফেক্ট। আজ অনেকদিন বাদে এভাবে সেজেছে লাজুক। একটু অস্থিরতা কাজ করছে মনের মাঝে। বাইরে থেকে সাজিয়ার ডাক শোনা গেল। ব্যালকনিতে গিয়ে দেখলো ওরা নিচে জিপে বসে আছে। ড্রাইভিং সিটে রুহিক, পাশে সাজিয়ার পেছনের সিটে মানহা। মিনি ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ঝটপট নিচে নামলো লাজুক। তোহরা বেগমকে বলে তটস্থ পায়ে বাইরে বেরিয়ে গেল। জিপ চলছে তার আপন গতিতে, স্লো মোশনে গান চলছে। আকাশের অবস্থা মেঘলা, চারিদিকে আবছা মায়াময় অন্ধকার। সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ। এমন পরিবেশে ঘুরতে বের হয়ে সকলের মন বেশ ফুরফুরে। কিছুক্ষণের মধ্যে ওরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল। জাহিদ চাচার স্পেশাল চায়ের দোকান। দোকানটা শিমুলপুরের শেষ প্রান্তে নিরিবিলি জায়গায় স্থাপিত বিধায় লোকজনের আনাগোনা খুবই কম। 2-1 লোক বসে আছে, সামনে চায়ের কাপ। নিজেদের মধ্যে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করছে। এটা সাধারণ ব্যাপার, চায়ের দোকানগুলোতে এমন হয়েই থাকে। ওরা 4 জন দোকানের বাইরে রাখা বড় বেঞ্চটায় বসে পড়ল। রুহি গিয়ে মালাই চা অর্ডার করে এলো। হাসি ঠাট্টায় মত্ত ছিল ওরা। এরই মধ্যে দোকানের ছোট্ট ছেলেটা এসে চা দিয়ে গেল। চায়ের ঘ্রাণে চারিপাশ মম করছে। মাটির কাপে মালাই চা বেশ উপভোগ করলো ওরা। তাড়াহুড়ো করে চা পান করতে গিয়ে ঠোঁট পুড়ে গেল লাজুকের। হালকা চিৎকার করে উঠল ও। কি হয়েছে লাজু? কিছু না, তোরা চা শেষ কর দ্রুত। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে, সে খেয়াল আছে? ভাইয়া তুমি এখানে? জিপের কাছে দাঁড়িয়েছিল সাজিয়া, মানহা, লাজু। রুহিক গেছে বিল পে করতে। হঠাৎ বাইকের শব্দে পেছনে ঘুরে দাঁড়ালো ওরা। চমকে উঠল সবাই। শেহনাজ এখানে? অবশ্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওরা তো শেহনাজকে বলেই এসেছে। তবুও লাজুক গিয়ে সাজিয়ার পেছনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে পড়ল। নিস্তব্ধ গম্ভীর শেহনাজের গভীর দৃষ্টি ওর দিকে। এর মধ্যে রুহিকও চলে এলো। শেহনাজকে দেখেও খানিকটা অবাক হলো। সাজিয়া, মানহা, রুহিক, তোদেরকে বলছি, জিপে উঠে চুপচাপ বাড়িতে যা। লাজুককে আমি নিয়ে যাব। কিন্তু ভাইয়া। কোনো কথা আমি শুনবো না। তোদেরকে যেতে বললাম না? শেহনাজের জোরালো ধমকে আর কিছু বলার সাহস পেল না ওরা।
লাজুককে রেখে চলে যেতে হলো। লাজুক ওদের সাথে যেতে চেয়েছিল, শেহনাজের বাধার কারণে তা সম্ভব হয়নি। চুপচাপ বাইকে উঠে বস। শেহনাজের এমন শান্ত কণ্ঠস্বর খুব একটা সুবিধার মনে হলো না লাজুকের। ভদ্রতার সহিত কোনো উচ্চবাচ্য না করে বাইকে শেহনাজের পেছনে বসলো। দুর্ভাগ্যবশত বাইকটা বেশ জোরেই চালানোতে সামনে একটা টিলার সাথে হোঁচট খেলো। ফলস্বরূপ শেহনাজের পিঠের সাথে মিশে গেল লাজুক। ভয় পেয়ে পেছন থেকে শেহনাজের কালো জ্যাকেটটা খামচে ধরলো। বাইকটা নদীর পাড়ে দাঁড় করালো শেহনাজ। বিস্মিত হলো লাজুক। হঠাৎ তাকে এখানে এলো নিয়ে কেন শেহনাজ? মনের মাঝে থাকা প্রশ্নটাকে দমন করতে পারল না। আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন শেহনেওয়াজ ভাই? তোর সাথে রোম্যান্স করবো তাই। শেহনাজের সোজাসাপটা জবাবে চোখ বড় বড় হয়ে গেল লাজুকের। এসব কি বলছে শেহনাজ ভাই? মনে মনে ভাবলো। নদীর পাড়ে সুদূর প্রান্তহীন মাঠ, সেখানে বসে পড়ল শেহনাজ। পায়ের জুতো জোড়া একপাশে খুলে রাখলো। ঠায় দাঁড়িয়ে রইল লাজুক। কি করবে বুঝতে পারছে না। বস এখানে। ওকে ইশারা করে বসতে বলল শেহনাজ। খানিকটা দ্বিধা নিয়েই ওর থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো লাজুক। নদীর পাড়, আকাশ মেঘলা, সব মিলিয়ে ঠান্ডা আবহাওয়াময় পরিবেশ। ওড়নাটা পুরো শরীরে জড়িয়ে নিল। নদীর দিকে তাকিয়েছিল শেহনাজ। আচমকা লাজুকের বাহু ধরে টান দিয়ে ওর সাথে মিশিয়ে দিল। চমকে উঠল লাজুক। সে কি আর জানে তার জন্য থেকেও বড় চমক অপেক্ষা করছে? লাজুকের চুলের খোপাটা খুলে ফেলল শেহনাজ। এলোমেলো চুলগুলো ছড়িয়ে পড়ল পুরো পিঠময়। প্রকৃতি যেন শেহনাজের এহেন কর্মে সায় দিল। হঠাৎই আকাশ চৌচির করে বৃষ্টির ধারা নামলো, যা শেহনাজের অশান্ত মনকে আরো বিক্ষিপ্ত করলো। একে তো পাশে সুন্দরী রমণী, যার আজকের রূপটা দেখে নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়ছে শেহনাজের। তার উপর আবার এমন বৃষ্টিস্নাত পরিবেশ। ঘাড় ঘুরিয়ে লাজুকের মুখ পানে তাকালো শেহনাজ। বৃষ্টির ফোঁটা ওর মুখ চোখ বেয়ে ঠোঁট থেকে গড়িয়ে পড়ছে। কয়েকটা ফোঁটা জমেছে ঠোঁটের উপরে। ঠান্ডার প্রকোপে তীর তীর করে কাঁপছে লাজুকের ওষ্ঠাধর। মাথা নুইয়ে রেখেছে ও। শরীরে জড়ানো ওড়নাটা কখন যে শরীরে লেগে গেছে সেই খেয়ালও নেই ওর। এতে যে কারো বুকের ভেতরটা পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে। চুলগুলো ভিজে এলোমেলো হয়ে লেপ্টে আছে ওর মুখে। শেহনাজ অন্যদিকে মুখ ঘুরিয়ে বসলো। ভিজে যাওয়া চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দিল। নিজেকে কন্ট্রোল করা এখন ভীষণ প্রয়োজন, নইলে অঘটন ঘটে যাবে, যা হতে সে দিতে চাইছে না। শেহনেওয়াজ ভাই, এই লজ্জাবতী রমণীর মায়ায় আকর্ষণে বর্তমানে সে পড়তে চাইছে না। লাজুকের ডাক উপেক্ষা করতে পারল না শেহনাজ। ওর দিকে ফিরে তাকালো। বাড়ি ফিরবেন না? আমার ঠান্ডা লাগছে। হঠাৎই মেঘ গর্জে উঠল জোরে শব্দ করে। আকাশে দেখা দিল আলোর মেলা। চমকে উঠে শেহনাজকে শক্ত করে জড়িয়ে ধরল লাজুক। এই বহমান নদীর পাড়ে সুদূর মাঠের প্রান্তরে নীরবে বসে আছে এক পুরুষ এবং নারী। রমণী তার সামনে মূর্তমান পুরুষকে হিমেল ঠান্ডা হাতে জড়িয়ে ধরে বসে আছে শক্ত করে। যদিও তা অনিচ্ছাকৃত, তবুও পুরুষটা নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। মেঘের গর্জন থামল। শেহনাজ নিজের বলিষ্ঠ বাহুতে লাজুকের মিশিয়ে রাখা মাথাটা তুলল ধীরে ধীরে। চোখ বুজে আছে লাজুক। ওর তিরতির করে কম্পমান ঠোঁটজোড়া জানান দিচ্ছে মারাত্মক ভয় পেয়েছে সে। পুরো শরীর থরথর করে কাঁপছে। না, এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। শক্ত গম্ভীর পুরুষ শেহনাজ আচমকায় নিজের ঠোঁটের দখলে নিল লাজুকের অনবরত কাঁপতে থাকা বৃষ্টিস্নাত ঠোঁটজোড়া। চোখ দুটো বড় বড় করে শেহনাজের গভীর চাহনির দিকে তাকালো লাজুক। মুখে কোনো কিছু বলার উপায় নেই। ওর শরীর ভেজা। ওড়নাটা টেনে সরিয়ে দিল শেহনাজ। বৃষ্টি ভেজা দৃশ্যমান পেটে হাত রাখলো। ভেজা এলোমেলো চুলগুলোতে অপর হাত রাখলো। হতভম্ব হলো লাজুক। এসব কি ঘটছে তার সাথে? সে কি স্বপ্ন দেখছে? মনে মনে ভীষণভাবে চাইছে যেন এসব স্বপ্ন হয়, বাস্তব না হয়। ঠোঁটের প্রহার গাঢ় হলো। ধীরে ধীরে তা গলায় ঘাড়ে স্পর্শিত হলো। লাজুকের এক হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রাখলো শেহনাজ। অপর হাত বিচরণ করছে ওর সম্পূর্ণ পেটে। ওর গলার কালো তিলে হালকাভাবে কামড় দিল শেহনাজ। লাজুক ওর পিঠ খামচে ধরল। দুজনের মধ্যে নেই কোনো দূরত্ব। মুষলধারে বৃষ্টির ফোঁটাগুলো ওদের সামান্য দূরত্বের মাঝে আছড়ে পড়ছে। রাত 3:43। নিজের রুমে কম্বল শরীরে জড়িয়ে ঠোঁটে ঠোঁট চেপে চোখ বুজে বসে আছে লাজুক। আজ তার সাথে ঘটে যাওয়া অদ্ভুত অঘটনগুলো সম্পর্কে ভাবছে সে। শেহনাজ ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে নিজেও বাসায় চলে গেছে। পুরোটা পথ চুপচাপ ছিল দুজনে। শেহনাজের হাবভাব এমন যেন কিছুই হয়নি আজ। বাড়িতে কাক ভেজা হয়ে আসার পরে সবাই একটাই প্রশ্ন করেছে। এই প্রশ্নের বিপরীতে লাজুক জবাব দিয়েছে। সাজিয়ার মানহার অনুরোধে একসাথে মিলে ভিজেছে ওরা। জ্বর আসেনি লাজুকের, তবে আজ তার সাথে শেহনাজের এমন সংস্পর্শের কথা ভাবলেই বারংবার শিউরে উঠছে। রুমের সবগুলো লাইট অফ করে রেখেছে। ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। রুমে এসে পোশাক পরিবর্তন করার পরে বই পুস্তক নিয়ে টেবিলে বসেছিল, কিন্তু কোনোভাবে পড়ায় মনোযোগ দিতে পারল না।
যতবারই বইয়ের দিকে অবগাহন করেছে ঠিক ততবারই শেহনাজের সাথে থাকার দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠেছে। লাজুক বাইক থেকে নামার পরে লাস্ট একটাই কথা বলেছিল শেহনাজ, এসব তোর আজকের সাজগোজ রূপের শাস্তি। সে সেজেছে বলে এমন একটা অঘটনমূলক শাস্তি দিল শেহনাজ। চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল লাজুকের। সে বুঝতে পারছে না রাগ করবে নাকি ঘৃণা করবে শেহনাজকে। দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেছে আর কখনো সে যাবে না শেহনাজের সামনে। চোখের জল কোনোভাবেই টাল মানছে না আজ। বুকের ভিতর জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে নিজেও বুঝতে পারছে না লাজুক। সে কেন তখন শেহনাজকে আটকাতে পারেনি? কষি একটা থাপ্পড় মারতে পারেনি ওর গালে? যখন শেহনাজ ওর না আর না ভাবতে পারছে না লাজুক। কোলের উপরে রাখা বালিশে মুখ চেপে কান্নায় ভেঙে পড়ল। এদিকে আজ বড্ড চিন্তিত শেহনাজ। বাসায় ফেরার পরপরই একটা কল এসেছিল ওর। ফোনে কথা বলার পর থেকেই কেমন যেন গম্ভীর হয়ে গেছে। সাজিয়া, মানহা, রুহিক বেশ কয়েকবার ওর রুমের ভেড়ানো দরজার কাছে এসে উকি দিয়ে গিয়েছে। ওদের উদ্দেশ্য ছিল যে কোনোভাবে হোক সাহস করে অন্তত শেহনাজের কাছ থেকে জানতে হবে যে কেন সে লাজুককে নিজের সাথে রেখে দিল। যদিও এইসব ওরা পরদিন লাজুকের নিকট থেকে ঠিকই জানতে পারত, তবু এক রাতের জন্য কৌতূহল দমন করতে পারল না। তবে শেহনাজকে চুপচাপ গম্ভীর দেখে ওদের দাদিমার রুমে ফিরে এলো না, কিছুক্ষণ তার সাথে গল্পগুজব করার জন্যে। এই রাতেই গোসলের চিন্তা করেছে শেহনাজ। ভেবেছে এতে হয়তো মাথাটা ঠান্ডা হবে একটু। ওয়াশরুমে মিনি সাইজের আয়নার সামনে দাঁড়িয়ে টি শার্টটা খুলল। হঠাৎ নজর গেল ওর হাতের শক্তপোক্ত বাহুর দিকে। সেখানে রয়েছে তাদের আজকের একান্ত মুহূর্তগুলোর চিহ্ন। লাজুকের নখের আঁচড় ওর হাতের বাহুতে, পিঠে। কি ধারালো নখ! জ্যাকেটের উপর থেকেই গেথে দাগ হয়ে গেল। মনে মনে ভাবল শেহনাজ। দুপুর 12টার প্রায় কাছাকাছি সময়ে ঘুম ভেঙেছে লাজুকের। ঘড়ির দিকে তাকাতেই অবাক হলো। এতক্ষণ ঘুমিয়েছে অথচ কেউ তাকে জাগিয়েও দেয়নি। রাতে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সেই খেয়ালও নেই ওর। আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠল লাজুক। দরজা খুলে বাইরে বের হতেই লতিফার ডাক এলো। লাজুক, জলদি নিচে আয়, ভাবি ডাকছে তোকে। নাস্তার টেবিলে বসে একটা পাউরুটি হাতে নিয়ে কয়েকটা টুকরো করছে লাজুক। তহুরা বেগম একটু আগে বেশ কঠোরভাবে রাগারাগি করেছে ওর সাথে। তার কথা অনুযায়ী সকাল 7টা থেকে এই নিয়ে প্রায় 4-5 বার লাজুকের রুমের দরজা ধাক্কা দিয়েছেন তিনি। ডেকেছেন কতবার তার হিসেব নেই, অথচ লাজুকের কোনো সারা শব্দ নেই। তহুরা বেগমের কথা চুপচাপ মাথা নিচু করে শুনে টেবিলে নাস্তা করতে বসেছে লাজুক। সকালের খাবার দুপুরে খাচ্ছে। এই নিয়ে ওকে কথা শুনিয়েছে তহুরা বেগম। আজ তার মন মেজাজ খুব খারাপ রয়েছে বোঝাই যাচ্ছে। এই, তোর গলায় এটা কিসের দাগ? চোখ কুচকে হঠাৎ লাজুকের গলার দিকে আঙ্গুল উঁচিয়ে জিজ্ঞাসা করলেন তহুরা বেগম। লতিফা ওর গলার দিকে লক্ষ্য করে রইল। লাজুকের খাওয়া বন্ধ হলো, হাত স্থির হয়ে গেল। তহুরা বেগমের কথা শুনে কিছু একটা মনে পড়তেই তড়িঘড়ি করে ওড়না দিয়ে গলার দাগটা ঢেকে নিল। ও তেমন কিছুই না আম্মা, গতকাল একটা লাল পিঁপড়া কামড় দিয়েছিল তাই এমন দাগ হয়ে গেছে। আমতা আমতা করে বলল লাজুক। লাল পিঁপড়ায় কামড়ালে এমন দাগ হয় নাকি? আমি রুমে যাচ্ছি আম্মা, আর খেতে ইচ্ছে করছে না। এক প্রকার পালিয়ে নিজের রুমে চলে এলো লাজুক। ওখানে আর বেশিক্ষণ থাকলে কান্না আটকে রাখতে পারবে না ও। এখন তহুরা বেগম সব জেনে ফেলবেন, যা সে হতে দিতে চাইছে না। আয়নার সামনে দাঁড়িয়ে ওড়নাটা খুলে ফেলল লাজুক। খোলা চুলগুলো সরিয়ে পেছনে ঠেলে দিল। গলায় এক কোণে তার সেই মাঝারি সাইজের তিলটার উপরে একদম স্পষ্টভাবে জেগে রয়েছে শেহনাজের দেওয়া কামড়ের দাগ। দেখে খুব ভালো করেই বোঝা যাচ্ছে এটা কামড়ের চিহ্ন। তাহলে তো তহুরা বেগমের বুঝে ফেলার কথা, হয়তো দূর থেকে দেখেছে বলে বুঝতে পারেনি। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল লাজুক। কামড়ানো স্থানটায় হালকাভাবে স্পর্শ করলো হাতের দুটো আঙ্গুল দ্বারা। ব্যথায় টনটনে হয়ে আছে, জ্বলছে। এত জোরে কামড় দিয়েছে লোকটা, ছি। মনে মনে বিড়বিড় করে কথাটা আওড়ালো লাজুক। ড্রয়ার থেকে মলম বের করে লাগিয়ে নিল গলায়। টেবিলে বসে গেল পড়ার জন্য। হাতে বেশি দিন সময় নেই, আর মাত্র 5 দিন। এর মধ্যেই সব পড়া রিভিশন দিতে হবে ওকে। কোনো কিছু ভুলেও মস্তিষ্কে প্রবেশ করানো যাবে না। নিজের মনকে কঠোরভাবে নিষেধ করলো লাজুক। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। গোধূলি আকাশে সূর্য অস্তমান। তবু লাজুকের এখনও দুপুরের খাবার খাওয়া হয়নি। এই নিয়ে তহুরা বেগম আরও বেশি রেগে আছেন লাজুকের উপরে। অবশ্য এতে আপাতত কিছু আসে যায় না ওর। দিব্যি বইয়ের মাঝে মুখ ডুবিয়ে বসে আছে ও। আর একটা চ্যাপ্টার রিভিশন দেওয়া হলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। এরই মধ্যে তহুরা বেগম খাবারের প্লেট হাতে নিয়ে রুমে প্রবেশ করলেন। জোর করে খাইয়ে দিতে লাগলেন ওকে। আম্মা, লাজুককে খাওয়ানোর পরে রুম থেকে বের হয়ে যাচ্ছিলেন তহুরা বেগম। লাজুকের ডাক শুনে দাঁড়িয়ে গেলেন। কিছু বলবি? অস্পষ্ট স্বরে বললেন তহুরা। তিনি জানেন এখন কি প্রশ্ন করতে চলেছে লাজুক। আব্বা সেদিন ওই কথাগুলো কেন বললো আম্মা? আর আমাকে কি কথা রাখার জন্য অনুরোধ করলো? আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোর আব্বা এই ব্যাপারে কিছু বলেনি আমাকে? তুমি
তুমি অবশ্যই কিছু জানো আম্মা। সেদিন তোমার মুখের আভাস দেখে এইটুকু তো বুঝতে পেরেছি আমি। তোমাকে এত কিছু বুঝতে হবে না, চুপচাপ পড়াশোনা মনোযোগী হও, সময় হলে সব বুঝতে পারবে।